রেকর্ড দেখে নিব। হ্যালো, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করবেন দু একজন। স্টুডেন্ট থেকে দুই একজন একটু রেসপন্স করেন যে আমাদের কথা কি শোনা যাচ্ছে কিনা। জি, কথা শোনা যাচ্ছে। ওকে, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। আমরা এখানে যে ক্লাসটা করব, যে কোর্সটা এখানে করব, সবাই নিশ্চয়ই কোর্সের নামটা আমরা জানি। আমাদের কোর্সের আমরা ডেস্কটপ কি দেখতে পাচ্ছেন সবাই? আমি একটা স্ক্রিন শেয়ার করেছি, এটা কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আমাদের কোর্সের নাম হচ্ছে সিসিএনএ, নিশ্চয়ই সবাই কোর্সের নামটা জানেন। সিসিএনএ এটা হচ্ছে সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, এটা হচ্ছে ফুল ফর্ম। কোর্সের নামের ফুল ফর্মটা হচ্ছে সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। সংক্ষেপে আমরা এটাকে বলি সিসিএনএ। এই কোর্সটাতে আমি সিসকো পার্টটা আমি নিব, মেবি এর সাথে মাইক্রোটিক বা অন্য কোর্স থাকতে পারে, ওগুলো অন্যরা ক্লাস নেবে। সিসকোর সিসিএনএ কোর্সটা আমি ক্লাস নেব। এখানে আমার পরিচয়টা দেওয়া আছে, আমার নাম উৎপল কুমার ঘোষ, আমি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিতে আছি সিস্টেম অ্যানালিস্ট হিসেবে। পড়াশোনা রিলেটেড যে কোনো ইস্যুতে, সিসিএনএ পরীক্ষা বা সিসিএনএ কোর্সের জন্য প্রস্তুতি, এইসব ইস্যুতে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। আর অফিসিয়াল কোনো ইস্যুতে আপনারা অফিসে কথা বলবেন। আমার মোবাইল নাম্বার এখানে দেয়া আছে, আমার ইমেল অ্যাড্রেস দেয়া আছে এখানে। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ পাবেন। পড়াশোনার ইস্যুতে, যে কোনো ইস্যুতে সরাসরি আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন, ফোন নাম্বার প্লাস হচ্ছে হোয়াটসঅ্যাপ। আমরা করব, কোর্সের নাম হচ্ছে সিসিএনএ। এটা হচ্ছে সিসকো নামে একটা প্রতিষ্ঠান আছে, আমেরিকান মাল্টি ন্যাশনাল একটা কোম্পানি। এখানে দেখেন এদের পরিচয়টা আছে, আমেরিকান মাল্টি ন্যাশনাল কোম্পানি, এদের অফিস হচ্ছে ক্যালিফোর্নিয়াতে। এই প্রতিষ্ঠানটার জন্ম হচ্ছে 1984-এ। আমরা এই পেজে জানবো সিসকো কি ধরনের প্রতিষ্ঠান। সিসকো একটা প্রতিষ্ঠান যারা হচ্ছে বিভিন্ন নেটওয়ার্কিং ইকুইপমেন্ট তৈরি করে, এদেরই একটা কোর্স আমরা এখানে করব। তো এখানে দেখেন বলেছে যে সিসকো কি কাজ করে, ম্যানুফ্যাকচারিং, ডিজাইনিং, সেলিং, ম্যানুফ্যাকচার, ডিজাইন করে, মার্কেট সার্টিফিকেশন আছে, এবং ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক পাওয়ার তৈরি করে, ডিভাইস গুলো তৈরি করে। স্যারের লাইনে বোধহয় একটু সমস্যা, একটু সবাই অপেক্ষা করেন 1 মিনিট। তো আমার কথা কি শুনতে পাচ্ছেন? একটু মনে হয় নেটওয়ার্ক প্রবলেম। স্যার এখনো কথা শোনা যাচ্ছে না ঠিক মতো। শোনা যাচ্ছে না? এখন ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি ঠিক মতো সবার কথা। আচ্ছা, এই প্রতিষ্ঠান নেটওয়ার্ক ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং, ডিজাইনিং, সেলিং কাজ করে। পাশাপাশি এই ডিভাইসের উপর এক্সপার্ট ম্যান পাওয়ার তৈরি করে অল ওভার দ্য ওয়ার্ল্ড। সিসকো 1984-এ প্রথম রাউটার তৈরি করলো, 1980। এই জন্য সিসকোকে বলা হয় ইনভেন্টর অফ রাউটার্স। আমাদের আজকের কোর্সে, মানে আজকের পড়াশোনা, আমরা তো কোর্সে ক্লাস করবো আগামী সপ্তাহ থেকে। আজকে আমরা একটা সেমিনার করতেছি, এই সেমিনারে আমরা জানবো সিসিএনএ পরীক্ষা পদ্ধতিটা ডিটেলস। দেখেন পরের পেজে, এখানে হচ্ছে সেই পরীক্ষা পদ্ধতি। কিন্তু একটু ভালো করে শুনবেন, যাদের পরীক্ষা দেওয়ার টার্গেট আছে তাদের এই জিনিসগুলো ভালো করে শুনতে হবে। এখানে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন। সিসিএনএ ভেন্ডর এক্সাম, আমরা বলি এটা একটা ভেন্ডর এক্সাম। ভেন্ডর এক্সাম বলার কারণ হচ্ছে যে এখানে কমপ্লিট করার পরে আমাদেরকে প্রস্তুতি নিয়ে অনলাইনে একটা পরীক্ষা দিতে হবে।
এই পরীক্ষাটার একটা কোড নাম্বার আছে, দেখেন 200301। এটা হচ্ছে সিসিএনএ পরীক্ষার কোড নাম্বার। এই কোড নাম্বারটা শুরু হয়েছে 2020 সালের 24 ফেব্রুয়ারি থেকে। 2020-এর 24 ফেব্রুয়ারি থেকে সিলেবাস টাইম টু টাইম আপডেট হয়, সাধারণত 3 বছর পর পর বা 3 বছর পর 5 বছর পরে সিজন এর সিলেবাস চেঞ্জ হয়, তখন এই কোড নাম্বারটাও চেঞ্জ হয়ে যায়। এই কোড নাম্বারটাও চেঞ্জ হয়। এটা আগে 200125 ছিল এই কোড নাম্বার, এখন 200301। 2020 এ এটা শুরু হওয়ার পরে মোটামুটি এটা আবার আপডেট হওয়ার একটা সময় চলে আসছে। তো এটা 3টা টপিক রয়েছে, ফুল সিলেবাস চেঞ্জ হয় নাই, এই জন্য কোড নাম্বারটাও চেঞ্জ হয় নাই। তো আমরা ধরে নিচ্ছি যে এটা 2026 সাল 27 সালের দিকে গিয়ে আবার একটা চেঞ্জ হতে পারে। এই পর্যন্ত এই সিলেবাসটাই থাকবে। তো আমরা এখানে এই সিলেবাসটাই কভার করব। এটার বয়স মোটামুটি 6 বছর। এটা কভার করব। এখানে আমরা যে পরীক্ষাটা দিব এই সিলেবাসের উপরেই পরীক্ষাটা হবে। যখন সিলেবাস আচ্ছা, এখানে দেখেন সিলেবাসটা আমরা দেখব, তার আগে হলো পরীক্ষা পদ্ধতিটা। আমাদের এই পরীক্ষাতে টোটাল 1000 মার্কসের একটা পরীক্ষা দিতে হবে। তার মানে একটা পরীক্ষা হবে যার নম্বর হবে 1000। 1000 নম্বরের জন্য আমাদের মোটামুটি 100টা মতো কোশ্চেন ফেস করতে হবে। এখানে 102টা লেখা আছে। সিসিএর পরীক্ষাতে প্রশ্নের সংখ্যাটা ফিক্সড না, এটা টাইম টু টাইম চেঞ্জ হয়, নিয়মিত চেঞ্জ, সময় একরকম সংখ্যা, কখনো 42টা আসে, কখনো 52টা, কখনো 90, কখনো 102, 3টা, 4টা, 5টা এরকম আসতে পারে। ইভেন একই দিনে পরীক্ষা দিলেও একজনের সাথে আরেকজনের পরীক্ষার প্রশ্ন মিল থাকে না, সংখ্যাও মিলবে না, নাও মিলতে পারে সংখ্যা, আবার মিলতেও পারে, কিন্তু প্রশ্ন মিলবে না, প্রশ্ন টোটালি আলাদা হবে। ঠিক আছে। 102টা প্রশ্ন থাকবে। এই 2টা প্রশ্ন থাকবে, 3 ধরনের প্রশ্ন এখানে হবে। একটা হচ্ছে অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে, মাল্টিপল চয়েস মাল্টিপল অ্যান্সার। আরেকটা হবে ড্রাগ এন্ড ড্রপ টাইপের প্রশ্ন। আরেকটা হচ্ছে সিমুলেশন টাইপের প্রশ্ন। এই 3 ধরনের প্রশ্ন মিলিয়ে মোট অ্যারাউন্ড 100টা। অবজেক্টিভ টাইপের যে কোশ্চেন গুলো হবে মাল্টিপল চয়েস মাল্টিপল অ্যান্সার, তার মানে এগুলোতে একই কোশ্চেনে একাধিক অ্যান্সার থাকবে। ধরেন আপনার 100টা প্রশ্ন যদি হয়, তার মধ্যে মোটামুটি 80টা প্রশ্ন হবে অবজেক্টিভ। এই 80টার মধ্যে আবার দেখা যাবে যে অন্তত 35-40টা হবে বা 45টা হবে মাল্টিপল অ্যান্সার। মাল্টিপল অ্যান্সার মানে একই কোশ্চেনে একাধিক কারেক্ট অ্যান্সার থাকবে। নর্মালি আমরা যে অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো দিয়ে পরীক্ষা দিয়ে অভ্যস্ত, সেগুলোতে এরকম হয় যে একটা কোশ্চেনের এগেনস্টে 4টা অপশন থাকে, তার মধ্যে একটা কারেক্ট অ্যান্সার থাকে। আর সিসিএনএ পরীক্ষাতে আপনি দেখবেন অপশন অনেকগুলো, আপনার 5টা 6টা 7টা এরকম অপশন থাকবে। এর মধ্যে দেখা যাবে 3টা কারেক্ট অ্যান্সার, 2টা কারেক্ট অ্যান্সার, এরকম হবে। অবজেক্টিভ টাইপের যে প্রশ্নগুলো থাকবে যেগুলোতে মাল্টিপল অ্যান্সার, সেগুলোতে যতগুলো কারেক্ট অ্যান্সার আছে সবগুলোই দিতে হবে। ওখানে কোনো পার্শিয়াল মার্কিং হবে না। একটা কোশ্চেনে 2টা কারেক্ট অ্যান্সার আছে, আপনি একটা দিতে পারলেন আরেকটা দিতে পারলেন না, বা দুইটাই দিতে পারলেন, একটা কারেক্ট হলো একটা ভুল হলো, এরকম ক্ষেত্রে আপনি ওই কোশ্চেনে কোনো মার্কস পাবেন না, 0 মার্কস কাউন্ট হবে। আবার এখানে কোনো পার্শিয়াল মার্কও হবে না, নেগেটিভ মার্কিং হবে না। যতগুলো কারেক্ট অ্যান্সার আছে সবগুলোই যদি আপনি ঠিক মতো দিতে পারেন, তাহলে ওই কোশ্চেনে নির্ধারিত যে 10 নম্বর, 5 নম্বর, 7 নম্বর যা আছে আপনি পাবেন। আর যদি ভুল হয়, তাহলে আপনি ওই কোশ্চেনে 0 মার্কস পাবেন, কোনো নেগেটিভ মার্কিং হবে না। আবার যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলোতে এরকম হবে যে এটা হচ্ছে একটা কোশ্চেন, এই কোশ্চেনটা দিয়ে এখানে ব্র্যাকেটে চুজ টু চুজ থ্রি এরকম লেখা থাকবে। এটা দেখে আপনি বুঝতে পারবেন আপনার কয়টা কারেক্ট অ্যান্সার দিতে হবে। চুজ টু চুজ থ্রি না থাকলেও, চুজ টু চুজ থ্রি থাকলে একটা সুবিধা হলো যে কয়টা কারেক্ট অ্যান্সার আছে আপনি এখানে বুঝলেন, যে চুজ থ্রি মানে 3টা কারেক্ট অ্যান্সার, চুজ টু মানে 2টা কারেক্ট অ্যান্সার। যদি এটা নাও থাকে তাহলে আপনি বুঝতে পারবেন অ্যান্সারগুলোর অপশনে এখানে চেক বক্স থাকবে। এখানে চেক বক্স থাকবে, যেগুলোতে আপনি চেক বক্স দেখতে পাবেন, এটা দেখে বুঝতে পারবেন যে এখানে একাধিক কারেক্ট অ্যান্সার আছে। আবার কোন কোনটার অ্যান্সার অপশন এরকম রেডিও বাটন থাকবে। রেডিও বাটন থাকলে সেখানে একাধিক অ্যান্সার চুজ করা যায় না। যেগুলো যখন রেডিও বাটন থাকবে আপনি যে কোনো একটা কারেক্ট অ্যান্সার দিতে পারবেন। তার মাইক্রোফোন অন করা আছে, একটু অফ করে দিবেন। রেডিও বাটনে একাধিক অ্যান্সার দেওয়া যায়, আর চেক বক্সে একাধিক অ্যান্সার দেওয়া যায়। কাজে আপনি রেডিও বাটন থাকলে বুঝবেন একটা অ্যান্সার, চেক বক্স থাকলে বুঝবেন একাধিক অ্যান্সার। এগুলো একটু নিজে বুদ্ধি খাটিয়ে করতে হবে। আর এখানে যদি লেখা থাকে তাহলে তো আপনি এখান থেকেই বুঝতে পারেন। যেগুলোতে সিঙ্গেল অ্যান্সার সেগুলোতে কিছু লেখা থাকবে না, রেডিও বাটন থাকবে, আপনি এখান থেকে বুঝতে পারবেন একটা অ্যান্সার। এগুলোতে একটার বেশি অ্যান্সার চুজ করার কোনো সুযোগ নেই।
অবজেক্টিভ টাইপের এই কোশ্চেনগুলোতে নেগেটিভ মার্কিং পার্শিয়াল মার্কিং হবে না, অ্যারাউন্ড 80 এই টাইপের প্রশ্ন পাবেন। আরেকটা হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপ, এই টাইপের প্রশ্নেও কোনো নেগেটিভ মার্কিং হবে না, কোনো পার্শিয়াল মার্কিং হবে না। এই টাইপের প্রশ্নগুলোতে বাম পাশে একটা কলামে কয়েকটা ওয়ার্ড থাকবে এরকম 4-5টা, ডান পাশে আরো একটা কলামে এরকম 4-5টা ওয়ার্ড থাকবে। এই ওয়ার্ডগুলোর সাথে এই ওয়ার্ডগুলো এলোমেলো থাকবে, আমাদের মিল করতে হবে। স্টুডেন্ট লাইফে অনেক ছোটবেলায় আমরা এরকম পরীক্ষা দিতাম, ম্যাচিং বলতাম এই টাইপের প্রশ্নগুলোকে। এর সাথে ধরেন এটার মিল আছে, তাহলে একে এখান থেকে ক্লিক করে এখানে নিয়ে এসে এর উপর ছেড়ে দিতে হবে। এখান থেকে এটার সাথে এটার মিল আছে, এখানে নিয়ে একে ছেড়ে দিতে হবে। এটার সাথে এটার মিল আছে, এখানে মিল করতে হবে। এরকম এই 5টার সাথে এখানে যার যার যেভাবে মিল আছে এই মিল করতে হবে। এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে হবে। ড্রাগ এন্ড ড্রপ মোটামুটি 10টা 12টা প্রশ্ন থাকবে হচ্ছে ড্রাগ এন্ড ড্রপ, 10-12টা, 100টার মধ্যে 10-12টা। অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো থেকে এই টাইপের প্রশ্নগুলোতে মার্কস একটু বেশি থাকবে। কোন প্রশ্নে ইন্ডিভিজুয়ালি কত মার্কস এটা আমরা কেউ জানি না, সিসকো এটা শো করে না, পরীক্ষার সময়ও শো করে না ইন্ডিভিজুয়ালি প্রশ্নগুলোতে কত মার্কস। টোটাল মার্কস 1000 এটাই। আর প্রশ্ন যা থাকবে প্রত্যেক প্রশ্নে মার্কস সেম এমন না, মার্কস ভেরিয়েশন আছে। যেগুলো একটু ক্রিটিক্যাল, যেগুলোতে অ্যান্সার করতে আপনাকে একটু সময় দিতে হবে, সেগুলোতে মার্কস বেশি। আর যেগুলো তুলনামূলক ইজি, খুব কম সময় অ্যান্সার করা যাবে, এগুলোতে মার্কস কম্পারেটিভলি কম থাকবে। ড্রাগ এন্ড ড্রপ টাইপের এই কোশ্চেনগুলোতে এমন হতে পারে যে আপনার এই পাশে 5টা ওয়ার্ড আছে, এই পাশে 4টা, তাহলে এই 5টার সাথে যে 4টা মিল থাকে আপনি ওই 4টা মিল করবেন। এখানে 4টা এখানে 5টা, এরকম কম বেশি থাকতে পারে। যদি কম বেশি থাকে, যে কয়টা মিল হবে আপনি সেই কয়টা মিল করবেন, আর যেগুলো মিল হবে না ওটা যেমন আছে তেমনই থাকবে। ড্রাগ এন্ড ড্রপ টাইপের কোশ্চেন আর থাকবে সিমুলেশন টাইপের কোশ্চেন। সিমুলেশন টাইপের কোশ্চেনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলোতে অনেক বেশি মার্কস থাকে। একটা কোশ্চেনে 40-50 মার্কস, আরো বেশি মার্কসও থাকে। এই টাইপের কোশ্চেনগুলো হচ্ছে পরীক্ষার সময় আপনাকে অনলাইনে রাউটার সুইচ এগুলো কনফিগার করতে হবে। অনলাইনে রাউটার সুইচ কনফিগার করতে হবে। আপনাকে একটা নেটওয়ার্ক টপোলজি ডিজাইন করে দিবে, এরকম এটা একটা রাউটার, এটা আরো একটা রাউটারের সাথে এখানে কানেক্টেড আছে, এই দুইটা রাউটারে কানেক্টেড। এই রাউটারের সাথে এইদিকে একটা সুইচ দিয়ে এখানে একটা ল্যান আছে, এইদিকে আরো একটা সুইচ দিয়ে এইখানে আরো একটা ল্যান আছে। এখন আমাদেরকে এই সুইচে কিছু কনফিগার করতে বলতে পারে, এই রাউটারে কিছু কনফিগার করতে পারে, এখানে এখানে যে কোনো সুইচে বা রাউটারে কনফিগারেশন করতে বলবে। এই টাইপের সিমুলেশন কোশ্চেন পরীক্ষাতে আপনার 3টা থেকে 5টা থাকবে, 3টা থেকে 5টা, 5টার বেশি থাকে না। সিমুলেশন টাইপের কোশ্চেনগুলোতে আপনাকে রাউটার এবং সুইচ যে কোনো কিছু কনফিগার করতে বলতে পারে। এই টাইপের প্রশ্ন যে কয়টাই থাকবে সবগুলো হবে ট্রাবল শুট টাইপের, মানে অর্ধেক কনফিগারেশন করে দিবে আপনাকে বাকিটা করতে বলবে, ভুল কনফিগারেশন করে দিবে আপনাকে কারেকশন করতে বলবে। এই টাইপের প্রশ্ন হবে হচ্ছে সিমুলেশন টাইপের। এই কোশ্চেনগুলোতে পার্শিয়াল মার্কিং আছে। অবজেক্টিভ টাইপ, ড্রাগ অ্যান্ড ড্রপ এগুলোতে কোনো পার্শিয়াল মার্কিং নাই, নেগেটিভ মার্কিং নাই, কিন্তু সিমুলেশন কোশ্চেনগুলোতে নেগেটিভ মার্কিং আছে। আপনার একটা কোশ্চেনে হয়তো 30 মার্কস, আপনি যা যা প্রশ্ন আপনাকে সলভ করতে বলেছে, কনফিগার করতে বলেছে আপনি সবই করলেন, কিন্তু তারপরেও ওখানে কিছু কমান্ড লেখার সময় নিয়ম কানুনের ব্যাপার আছে। এই নিয়ম কানুনগুলো যদি আমরা প্রপারলি ফলো না করি তাহলে এখানে কিছু নেগেটিভ মার্কিং হওয়ার পসিবিলিটি থাকে। আমরা যখন এই সিমুলেশনগুলো প্র্যাকটিস করবো, ল্যাবগুলো প্র্যাকটিস করবো, আমি একদম ক্লিয়ারভাবে বলে দিব যে এই এই জায়গায় এইভাবে এইভাবে নেগেটিভ মার্কিং হয়। কাজে আপনারা সেইভাবে প্রথম দিন থেকেই প্র্যাকটিস করবেন, নেগেটিভ মার্কিং হবে না। এখন এই যে 3 ধরনের প্রশ্ন থাকবে, অবজেক্টিভ, ড্রাগ অ্যান্ড ড্রপ, সিমুলেশন, এগুলো র্যান্ডমলি আপনার স্ক্রিনে আসতে থাকবে। আপনি যখন পরীক্ষা শুরু করবেন তখন একটার পর একটা কোশ্চেন আপনার স্ক্রিনে আসবে। সবগুলো কোশ্চেন, আপনি ধরেন 100টা কোশ্চেন পরীক্ষাতে ফেস করবেন, সবগুলোই আপনার একসাথে স্ক্রিনে দেখতে পাবেন এমন না। কোশ্চেনগুলো ওয়ান আফটার অ্যানাদার আসবে, একটার পর একটা আপনার স্ক্রিনে আসতে থাকবে। আপনি অ্যান্সার করবেন, নেক্সট বাটন চাপবেন, পরের কোশ্চেন আসবে, ওইটা অ্যান্সার করবেন, নেক্সট বাটন চাপবেন, তারপরেরটা আসবে। এরকম ভাবে একটার পর একটা কোশ্চেন স্ক্রিনে আসতে থাকবে, এবং আপনি শুধু নেক্সট বাটন চেপে সামনের দিকে যেতে থাকবেন। কোশ্চেন অ্যান্সার করবেন, নেক্সট করবেন, সামনে যাবেন, ব্যাক করার কোনো সুযোগ থাকবে না। কোনো কোশ্চেন স্কিপ করে যাওয়ার কোনো সুযোগ নাই, অ্যান্সার দিবেন, নেক্সট করবেন, সামনে যাবেন, এরকম ভাবে 100 নম্বর কোশ্চেন বা লাস্ট কোশ্চেনটা অ্যান্সার হয়ে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে পরীক্ষার রেজাল্ট হয়ে যাবে। এই পরীক্ষার রেজাল্টের জন্য আপনাকে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। পরীক্ষাটা টোটাল, একটা পরীক্ষা 2.5 ঘন্টা, একটানা 2.5 ঘন্টা এই পরীক্ষাটা হবে। এই 2.5 ঘন্টা আবার সবার জন্য না, যারা নেটিভ ইংলিশ স্পিকার না তাদের জন্য। যারা ইংলিশ স্পিকার বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজে পরীক্ষাটা হয়, তো আমরা বাংলাদেশ থেকে দিলে এটা
2.5 ঘন্টা সময় পাবো। যারা ইউরোপ আমেরিকাতে বসে পরীক্ষা দিবে তাদের জন্য সময় 2 ঘন্টা। এই পরীক্ষাতে পাশ করতে হলে 1000 নম্বরের মধ্যে আপনার 825 নম্বর পেতে হবে। এখন এই মার্কসটা মানে সংখ্যায় শো করে না, পার্সেন্টেজ আকারে শো করে, এরকম ভাবে 60-65% নম্বরেও দেখা যায় পাশ চলে আসে। ঠিক আছে, যদিও 825 82% এর বেশি, কিন্তু এখন যে রেজাল্টগুলো হয় সেই রেজাল্টগুলোতে দেখা গেছে যে পার্সেন্টেজ আরো কম হলেও পাশ করে যায়, রেজাল্ট পাস আসে। কিন্তু সিসকোর ওয়েবসাইট এরকম কোনো তথ্য এখনো দেয় নাই যে 825-এর কম পেলে পাশ করবে, কিন্তু পার্সেন্টেজ হিসেব করে দেখা গেছে যে অনেক কমেও পাশ করে। আর এই পরীক্ষা দিয়ে পাশ করে আপনি যে সার্টিফিকেটটা পাবেন, এই সার্টিফিকেটটা 3 বছরের জন্য ভ্যালিড। আপনি যেদিন পরীক্ষা দিবেন ওই দিন থেকে পরবর্তী 3 বছরের জন্য আপনার এই সার্টিফিকেটটা ভ্যালিড। আপনাকে এই সার্টিফিকেটের ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার আগেই সিসকোর অন্য কোনো না কোনো একটা পরীক্ষা দিয়ে পাশ করে সার্টিফিকেটটাকে রিনিউ করতে হবে। রিনিউ করার জন্য আপনাকে সিসকোর কোনো না কোনো একটা পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। আপনি একবার সিসকোর একটা পরীক্ষা দিলে সিসকো আপনাকে একটা আইডি দিবে। ওই আইডির প্রাথমিক ভ্যালিডিটি 3 ইয়ার্স। 3 ইয়ার্সের মধ্যেই আপনাকে অন্য কোনো একটা পরীক্ষা দিয়ে এই আইডি প্রতি 3 বছর পর পর আপনাকে রিনিউ করতে হবে। যতদিন পর্যন্ত আপনি আপনার সার্টিফিকেটটা অ্যাক্টিভেটেড রাখতে চান ততদিন পর্যন্ত 3 বছর পর পর আপনাকে পরীক্ষা দিয়ে যেতে হবে। আর এই পরীক্ষা ফিটা বাংলাদেশি কারেন্সিতে মোটামুটি 38-39 হাজার টাকার মতো আসে, $300। $300 প্লাস হচ্ছে সেন্টার ফি, এগুলো মিলিয়ে 38-39 হাজার টাকা মতো চলে আসে। বাংলাদেশে বেশ কয়েকটা এক্সাম সেন্টার আছে, যে কোনো এক্সাম সেন্টারে গিয়ে যে কোনো দিন রেজিস্ট্রেশন করে পরীক্ষা দেওয়া যায়। এই পরীক্ষার আগে থেকে নির্ধারিত কোনো ডেট নাই। পরীক্ষার ডেট আপনি ডিসাইড করতে পারবেন, আপনি ডিফাইন করতে পারবেন কোন দিন পরীক্ষা দিবেন। আর পরীক্ষা দিয়ে আপনি যে সার্টিফিকেটটা পাবেন এই সার্টিফিকেটটা আপনাকে দিবে সিসকো, এবং এই সার্টিফিকেটটা ওয়ার্ল্ড ওয়াইড ভ্যালুয়েবল। সিসিএনএ সহ অন্য যত ভেন্ডর পরীক্ষা আছে, নট অনলি সিসকো, এটা আপনার মাইক্রোসফটের পরীক্ষা আছে, জুনিপারের পরীক্ষা আছে, লিনাক্সের পরীক্ষা আছে, সফটওয়্যার লাইনেও বিভিন্ন পরীক্ষা আছে। এই ভেন্ডর পরীক্ষাগুলো দিয়ে পাশ করে যে সার্টিফিকেটটা পাওয়া যায় এই সার্টিফিকেট ওয়ার্ল্ড ওয়াইড ভ্যালুয়েবল সার্টিফিকেট। এটা আপনি পৃথিবীর কোথায় বসে পরীক্ষা দিলেন তাতে কিছু যায় আসে না। সার্টিফিকেট আপনাকে দিবে সিসকো বা মাইক্রোসফট, যে পরীক্ষা দিবেন তারা আপনাকে সার্টিফিকেট দিবে, ওইটা ওয়ার্ল্ড ওয়াইড ভ্যালিড সার্টিফিকেট। এবার বলেন সিসিএনএ পরীক্ষা সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কিনা? পরীক্ষা সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে, কিছু জানার আছে? আচ্ছা, না থাকলে আমরা একটু সামনের দিকে যাই। আমরা সিসিএনএ সিলেবাসটা একটু দেখব। এর পরের পেজে হচ্ছে সিসিএনএ কারিকুলাম, কি কি আমাদের পড়তে হবে। দেখেন, এই পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের 6টা চ্যাপ্টার পড়তে হবে। নেটওয়ার্ক ফান্ডামেন্টালস, আইপি সার্ভিসেস, আইপি কানেক্টিভিটি, নেটওয়ার্ক অ্যাক্সেস, সিকিউরিটি ফান্ডামেন্টালস, অটোমেশন অ্যান্ড প্রোগ্রামেবিলিটি। এই 6টা চ্যাপ্টার একটু ডিটেইলস পড়তে হবে। আমি একটা পিডিএফ ফাইল দেখাই, ওখানে একটু ডিটেইলস পাবেন। আমি পিডিএফ ফাইল, এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই সবই দিয়ে দিব। এটা এটা হচ্ছে সিসিএনএ সিলেবাস। এটা এই যে এখন দেখেন, এটা হচ্ছে ভলিউম হচ্ছে 1.1, আগে এটা 1.0 ছিল। 24 সালে এটা যে একটু চেঞ্জ আসছে, কয়েকটা টপিকস অ্যাড হয়েছে, তারপর এটা 1.1 হয়েছে। এখানে দেখেন 120 মিনিট লেখা আছে, কিন্তু 120 মিনিট আমাদের সবার জন্য 120 মিনিট না। আমি একটু আগে বলেছি যে যারা নেটিভ ইংলিশ স্পিকার না তাদের জন্য 2.5 ঘন্টা সময় পাওয়া যাবে। চ্যাপ্টার আছে দেখেন এখানে টোটাল 6টা। নেটওয়ার্ক ফান্ডামেন্টালস, এই চ্যাপ্টার থেকে 20% আসবে পরীক্ষাতে, মানে 1000 নম্বরের মধ্যে আপনি 200 নম্বর এই চ্যাপ্টার থেকে পাবেন। তারপরের চ্যাপ্টার থেকে পাবেন নেটওয়ার্ক অ্যাক্সেস চ্যাপ্টার 2, এখান থেকে আরো 200 নম্বর পাবেন। এইভাবে মার্কস ডিস্ট্রিবিউশন করা আছে, কোন জায়গা থেকে কত পার্সেন্ট মার্কস আসবে সেটা এখানে ডিফাইন করা আছে, সেইভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এখান থেকে 200 মার্কস পাবেন পরীক্ষাতে। তারপরে আরো 250 মার্কসের কোশ্চেন আসবে আইপি কানেক্টিভিটি চ্যাপ্টার 3 এখান থেকে। এরপরে আইপি সার্ভিসেস চ্যাপ্টার 4, এখান থেকে পাবেন 100 নম্বরের কোশ্চেন আইপি সার্ভিসেস। তারপরে সিকিউরিটি ফান্ডামেন্টালস, এখান থেকে পাবেন 150। লাস্ট চ্যাপ্টার হচ্ছে অটোমেশন এন্ড প্রোগ্রামেবিলিটি চ্যাপ্টার 6, এখান থেকে থাকবে 100 নম্বর। এই যে 6টা চ্যাপ্টার আমরা দেখলাম, আমি একটু ডিটেলস একটু বলবো। আজকে আসলে আমরা 1 ঘন্টা কন্টিনিউ করবো, আরো আধা ঘন্টা মতো সময় আছে আমাদের, আর একটু ডিটেলস বলবো। এই 6টা চ্যাপ্টারে কোন চ্যাপ্টার থেকে কত পার্সেন্ট মার্কস আসবে পরীক্ষাতে এখানে দেয়া আছে।
আর আপনি যখন পরীক্ষা দিয়ে কমপ্লিট করবেন তখন এরকম একটা রেজাল্ট শিট পাবেন। এই রেজাল্ট শিটেও আপনি এটা সাথে সাথে পেয়ে যাবেন, এটা ওই যে মার্কশিটের মতো আমাদের 6টা চ্যাপ্টারের কোন চ্যাপ্টার থেকে আপনি কত পার্সেন্ট মার্কস পেয়েছেন এটা এখানে উল্লেখ করা থাকবে, রেজাল্টটা এখানে লেখা থাকবে। রেজাল্টে পাস ফেল শুধু এটুকুই থাকে, কোনো গ্রেডিং সিস্টেম নাই। এখানে আপনি 1000-এ 1000 নম্বর পেলে পাস, আবার জাস্ট হচ্ছে 825 যদি পান তাহলেও পাস, কোনো গ্রেডিং সিস্টেম নাই। আর এখানে যে মার্কসের পার্সেন্টেজ আকারে লেখা থাকবে এটা কোন চ্যাপ্টার থেকে আপনি কত পার্সেন্ট মার্কস পেয়েছেন। আচ্ছা, আমরা একটু এই সিলেবাসটা দেখি, দেখেন কি আছে এখানে। চ্যাপ্টার 1, এই চ্যাপ্টারটা হচ্ছে নেটওয়ার্ক ফান্ডামেন্টালস। এখানে নেটওয়ার্কিং এর বেসিক জিনিসগুলো আছে। এই চ্যাপ্টারে আছে হচ্ছে বিভিন্ন নেটওয়ার্ক ইকুইপমেন্ট নিয়ে পড়াশোনা, বিভিন্ন নেটওয়ার্ক ইকুইপমেন্ট নেটওয়ার্ক ডিভাইস নিয়ে পড়াশোনা। তারপরে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক কেবল নিয়ে পড়াশোনা, বিভিন্ন ধরনের প্রোটোকল নিয়ে পড়াশোনা, টপোলজি নিয়ে পড়াশোনা, আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, এগুলো নিয়ে পড়াশোনা হচ্ছে এই চ্যাপ্টারে। দেখেন এগুলো নেটওয়ার্ক ফান্ডামেন্টালস 1.1 এক্সপ্লেন দ্য রোল অ্যান্ড ফাংশন অফ নেটওয়ার্ক কম্পোনেন্টস। এখানে কিছু নেটওয়ার্ক কম্পোনেন্ট আছে, রাউটার, সুইচ, ফায়ারওয়াল, অ্যাক্সেস পয়েন্ট, তারপর হচ্ছে কন্ট্রোলার ডিভাইস, এন্ড পয়েন্ট ডিভাইস, সার্ভার, পিওই, এই ডিভাইসগুলো সম্পর্কে আমাদের ডিটেলস পড়তে হবে। আমরা আগামী দিন থেকে যখন ক্লাস শুরু করব তখন থেকে এগুলো পড়তে শুরু করব, এই থিওরিটিক্যাল পড়াশোনাগুলো পড়তে শুরু করব। চ্যাপ্টার 1-এ ম্যাক্সিমাম পড়াশোনাই থিওরিটিক্যাল। এখানে কোথাও কোথাও এরকম এক্সপ্লেইন করতে বলেছে, কোথাও ডেসক্রাইব করতে বলেছে, কোথাও ডিফারেন্সিয়েট করতে বলেছে, এরকম কথাবার্তা, এগুলো থিওরিটিক্যাল পড়াশোনা। চ্যাপ্টার 1.2-তে আছে দেখেন ক্যারেক্টারিস্টিক্স অফ নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজি হচ্ছে নেটওয়ার্কের ডিজাইনটা কেমন হবে। একটা নেটওয়ার্কে আপনি ফায়ারওয়াল রাখবেন, সুইচ রাখবেন, রাউটার রাখবেন, কম্পিউটার রাখবেন, ইউজার রাখবেন, তো এদেরকে আপনি কিভাবে কানেক্ট করবেন, সেই কানেক্টিং মানে আর্কিটেকচারটাই হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। তো 2 টায়ার টপোলজি আমরা কাকে বলবো, 3 টায়ার টপোলজি কাকে বলবো, স্পাইন অ্যান্ড লিফ নেটওয়ার্ক, ছোট অফিসে বা বাসায় আমরা কি ধরনের নেটওয়ার্ক করি, তারপরে আমরা অন প্রিমিসেস ডিভাইস কাদেরকে বলবো, ক্লাউড সার্ভিস কাদেরকে বলবো, এইসব জিনিসগুলো ডেসক্রাইব করতে বলেছে। দেখেন তাহলে পুরোটাই হচ্ছে থিওরিটিক্যাল পড়াশোনা। তারপরে এখানে কম্পেয়ার করতে বলেছে ফিজিক্যাল ইন্টারফেস এন্ড কেবলিং টাইপ, বিভিন্ন ধরনের কেবল, আমরা নেটওয়ার্কে যে কেবলগুলো ব্যবহার করি, আমরা নেটওয়ার্কে কপার কেবল ব্যবহার করি, অপটিক্যাল ফাইবার ব্যবহার করি, সেগুলো নিয়ে পড়াশোনা আছে এখানে। দেখেন এই যে কপার ওয়্যারের কথা বলেছে, কপার ওয়্যারের মধ্যে আছে আমাদের টুইস্টেড পেয়ার, আমরা ইউটিপি কেবল, এসটিপি কেবল এরকম বলি। আবার আছে হচ্ছে অপটিক্যাল ফাইবার, সেক্ষেত্রে সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার, মাল্টি মোড অপটিক্যাল ফাইবার, এগুলো আছে। কখনো কখনো আমরা শেয়ার্ড মিডিয়া ইউজ করি, কখনো কখনো পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি ইউজ করি, এগুলো নিয়ে পড়াশোনা আছে আমাদের। তারপরে বিভিন্ন ধরনের প্রোটোকল নিয়ে দেখেন এখানে আছে টিসিপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ইউডিপি প্রোটোকল, এই দুটা প্রোটোকল কম্পেয়ার করতে বলেছে। এইটা বিভিন্ন চাকরি পরীক্ষাতেও এখান থেকে প্রশ্ন থাকে, এই টিসিপি ইউডিপির মধ্যে কম্পেয়ার করতে বলে অনেক চাকরি পরীক্ষাতে, রিটেন পরীক্ষাতে আসে, তারপর অবজেক্টিভ পরীক্ষাতে, ভাইবা পরীক্ষাতে জিজ্ঞেস করে, এগুলো আমাদের পড়তে হবে। আমরা যে এখানে পড়াশোনা করব আমাদের তো একটা সিলেবাস ফলো করতে হবে, যে সিলেবাসটা আমরা দেখতেছি সিসিএনএ কোর্সের সিলেবাস, এটা ফুল ফলো করলে আমাদের সিসিএনএ পরীক্ষার জন্য প্রিপারেশন হয়ে যাবে, আমরা সিসিএনএ পরীক্ষা দিতে পারবো, পাশ করতে পারবো। পাশাপাশি আরেকটা প্রিপারেশন হবে আমাদের যে জব মার্কেট আছে, জব মার্কেটে আমরা যে চাকরির পরীক্ষাগুলো দিই, রিটেন পরীক্ষা, ভাইভা পরীক্ষা, সেগুলোতে কি ধরনের প্রশ্ন হয়, সেগুলো কিভাবে অ্যান্সার করব, এগুলো আমরা ডিসকাস করব নিয়মিত। যখন ক্লাস হবে তখন আমরা বলবো যে চাকরি পরীক্ষাতে এই ধরনের প্রশ্নগুলো আসে, ভাইভাতে এগুলো জিজ্ঞেস করে, তখন আমাদেরকে এইভাবে এই কোশ্চেনগুলো ফেস করতে হবে, আমরা এগুলো বলবো। কাজেই এই কোর্সটা কমপ্লিট করলে আমাদের পরীক্ষা, সিসিএনএ পরীক্ষার প্রস্তুতি হবে, পাশাপাশি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি হয়ে যাবে। আমাদের টার্গেটটা এরকমই থাকে, কারণ আমরা যে কোর্স কমপ্লিট করি, যখন পড়াশোনা করি একটা কোর্স ধরে, সবাই অনলাইনে পরীক্ষা দিব এমন না, অনেকেই পরীক্ষা দিব, আবার অনেকেই পরীক্ষা দিব না, কিন্তু চাকরি করব আমরা সবাই। কাজে চাকরির প্রস্তুতিটাও আমাদের এখানে কভার করে ফেলতে হবে, টেকনিক্যাল পার্টটা আমাদের হয়ে যাবে। এখানে দেখেন 1.6 এবং 1.7, এই জায়গাতে আছে হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস, আমরা যে অ্যাড্রেস গুলো ব্যবহার করি সেই অ্যাড্রেস নিয়ে পড়াশোনা। আইপি অ্যাড্রেস নিশ্চয়ই সবাই জানেন, আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, এগুলো আমরা ব্যবহার করি। আইপি অ্যাড্রেসের যত ক্যালকুলেশন সব এখানে আছে। দেখেন আইপি অ্যাড্রেস আমরা কিভাবে লিখবো, এই যেখানে একটা টার্ম আছে সাবনেটিং, খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। এই সাবনেটিং পার্টের এখানে 4 ধরনের ক্যালকুলেশন আছে, সাবনেটিং, সুপারনেটিং, ভিএলএসএম, সিআইডিআর, 4 ধরনের ক্যালকুলেশন আছে, সব ক্যালকুলেশন আমরা এখানে শিখবো। তারপরে প্রাইভেট আইপি অ্যাড্রেস কাকে বলে, পাবলিক আইপি অ্যাড্রেস কাকে বলে, আমরা আইপি অ্যাড্রেস দেখে কিভাবে চিনবো আইপি পাবলিক নাকি প্রাইভেট,
এবং পাবলিক এবং প্রাইভেট আইপির সাথে কিভাবে ইন্টারফেস করতে হয় এগুলো আমাদের পড়াশোনার মধ্যে আছে। এরপরে দেখেন এখানে 1.6 এবং 7-এ আমরা আইপি ভার্সন 4 নিয়ে পড়াশোনা করব। 1.8 এবং 9-এ আমরা পড়াশোনা করবো আইপি ভার্সন 6 নিয়ে। ওখানে 4, এখানে হচ্ছে 6। আইপি ভার্সন 6 এটা আইপির একটা ফরম্যাট, নতুন ফরম্যাট। বেশ কয়েক বছর আগে থেকে এই ফরম্যাটটাও ব্যবহার হচ্ছে আমাদের দেশে। মোটামুটি 20-25টা মতো আইএসপি বা এরকম প্রতিষ্ঠান তারা আইপি ভার্সন 6 ব্যবহার করে। আমরাও অনেকে আইপি ভার্সন 6 অনেক সময় অনেক কাজে ব্যবহার করি। তো এখান থেকে আমাদের আইপি ভার্সন 6 এর পরিচিতিটা পেয়ে যাব, প্লাস আইপি ভার্সন 6 নিয়ে আমরা কিভাবে একটা নেটওয়ার্ক কনফিগার করব, রাউটার কনফিগার করব, কিভাবে ব্যবহার করব এখানে আমরা জানতে পারবো। এরপরে বিভিন্ন অপারেটিং সিস্টেমে আইপি প্যারামিটার, ওয়্যারলেস নেটওয়ার্ক নিয়ে একটু পড়াশোনা এখানে আছে। ওয়্যারলেস নেটওয়ার্ক নিয়ে আমাদের সিলেবাসে বেশ কয়েকটা জায়গায় পড়াশোনা আছে। তার মধ্যে এখানে একটা আছে 1.11 ডেসক্রাইব ওয়্যারলেস প্রিন্সিপালস। এখানে নন ওভারল্যাপিং ওয়াইফাই চ্যানেল কি, এসএসআইডি কাকে বলে, রেডিও ফ্রিকোয়েন্সি কি, এনক্রিপশন কি জিনিস, ওয়াইফাই নেটওয়ার্কে কি ধরনের এনক্রিপশন হয়, কেন হয়, কোন কোন প্রোটোকল ইউজ হয়, এগুলো আমরা এখান থেকে জানতে পারবো। তারপরে এখানে আছে ভার্চুয়ালাইজেশন। ভার্চুয়ালাইজেশনে আছে হচ্ছে সার্ভার ভার্চুয়ালাইজেশন, কন্টেইনার, ভিআরএফ, এগুলো নিয়ে পড়াশোনা আছে। এই ভিআরএফ টার্ম, কন্টেইনার, এগুলো মূলত নতুন আসছে হচ্ছে এই 2024 সালে যে সিলেবাস আপডেট হয়েছে একটু, তখন এগুলো অ্যাড হয়েছে। চ্যাপ্টার 1.13-তে আছে হচ্ছে সুইচিং কনসেপ্ট। আমরা নেটওয়ার্কে সুইচ ব্যবহার করি, সুইচের সাথে কম্পিউটার, তারপরে হচ্ছে আইপি ক্যামেরা, আইপি ফোন, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট মেশিন, ল্যাপটপ, ওয়াইফাই রাউটার, এগুলো আমরা সুইচের সাথে কানেক্ট করে দিই। তো সুইচের সাথে যে ডিভাইসগুলো আমরা কানেক্ট করি, সুইচ ওই ডিভাইসগুলোর ম্যাক অ্যাড্রেস কালেক্ট করে তার মেমোরিতে একটা লিস্ট করে, যাকে বলা হয় ম্যাক টেবিল, ম্যাক অ্যাড্রেস টেবিল, সংক্ষেপে আমরা বলি ম্যাক টেবিল। তো এই ম্যাক টেবিল কিভাবে একটা সুইচের ভেতরে তৈরি হয়, এই জিনিসগুলো এখানে আছে। সুইচ কি করে ম্যাক লার্ন করে, এজিং কি জিনিস, তারপরে ফ্রেম ফরওয়ার্ডিং, ফ্রেম ফ্লাডিং, ফ্রেম সুইচিং, এগুলো কি জিনিস আমরা এখানে পড়বো 1.13-তে। চ্যাপ্টার 2, প্রথম চ্যাপ্টারটা বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস, বিভিন্ন প্রোটোকল, বিভিন্ন টপোলজি, বিভিন্ন অ্যাড্রেস, এগুলো নিয়ে পড়াশোনা। চ্যাপ্টার 2 সুইচ কনফিগারেশন নিয়ে পড়াশোনা। এখানে একটা সুইচে আমরা ভার্চুয়াল ল্যান কিভাবে কনফিগার করব। একটা সুইচ মানে একটা ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখন এখানে আমরা বলবো ভার্চুয়াল ল্যান, ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটা হচ্ছে একটা ফিজিক্যাল সুইচকে আমরা ভার্চুয়ালি 3-4টা ভাগে ভাগ করতে পারি। আমাদের যতগুলো দরকার ততগুলো ভাগে ভাগ করতে পারি। যখন আমরা একটা সুইচকে এরকম ভার্চুয়ালি অনেকগুলো ভাগে ভাগ করি, তখন এই ভাগ করে ছোট ছোট যে ভার্চুয়াল সুইচ হয়, এগুলোকে আমরা বলি ভার্চুয়াল ল্যান, সংক্ষেপে বলি ভিল্যান। এই ভিল্যান আমরা কি করে কনফিগার করব, ভিল্যান কনফিগার কেন আমাদের দরকার, তারপরে ভিল্যান কনফিগারেশনের সময় সুইচে অ্যাক্সেস পোর্ট কেন করি, ট্রাঙ্ক পোর্ট কেন করি, সুইচের মধ্যে কিছু ভিল্যান তৈরি করা থাকে, যেমন ডিফল্ট ভিল্যান, নেটিভ ভিল্যান, এগুলো তৈরি করা থাকে। ভিল্যানগুলোতে কিছু এনক্যাপসুলেশন দিতে হয়, 802.1 কিউ এনক্যাপসুলেশন। আবার ভিল্যান কনফিগার করার পরে ইন্টার ভিল্যান কনফিগারেশন কেন করব, করলে কি সুবিধা। ভিল্যান কনফিগারেশনের কনসেপ্ট তারা কি বল
হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, এখানে আমরা ভিলান কনফিগারেশনে ইন্টার ভিলান কানেক্টিভিটি একটা টার্ম পড়বো। একটু আগে যে ছবিটা এঁকেছিলাম যে একটা সুইচের সাথে এটা একটা ভার্চুয়াল সুইচ, এটা একটা ভার্চুয়াল সুইচ, দুইটা সুইচের সাথে দুইটা করে কম্পিউটার কানেক্টেড আছে। একটা কম্পিউটার অন্য গ্রুপের কম্পিউটারকে অ্যাক্সেস করতে পারবে না যখন আমরা এরকম ভিলান কনফিগারেশন করে দিব। এখন এইটা হলো প্রাথমিক কাজ, যে ভিলান কনফিগার করে আমাদেরকে নেটওয়ার্কটা আলাদা করে দিতে হবে, আমরা আলাদা করে দিব। পরবর্তীতে একটা টাস্ক হবে যে এই এইচআর ডিপার্টমেন্টের লোকজনের দরকার হবে অ্যাকাউন্টস এর লোককে একটা ইমেইল করা। যখন আমরা ভিলান কনফিগারেশন করে দিব তখন আর এই ইমেলটা হবে না, ইমেল যাবে না একটা ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে। তখন এদের মধ্যে আবার একটা কানেক্টিভিটি করে দিতে হয়, যেটাকে বলা হয় ইন্টার ভিলান কানেক্টিভিটি। স্যার, কথা শোনা যাচ্ছিল না আমার। তুমি একটু ওয়েট করেন, আমরা আসছি। আজকে একটু নেটওয়ার্কটা ডিস্টার্ব করতেছে আমার এখানে, আমি একটু ঢাকার বাইরে আছি আজকে, নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব করে। আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? ইমরান ভাই, শোনা যাচ্ছে? জি, এখন শোনা যাচ্ছে। ওকে। আচ্ছা, ডিসকভারি প্রোটোকল দিয়ে আমরা একটা নেটওয়ার্ক ডিভাইস থেকে অন্য আরেকটা নেটওয়ার্ক ডিভাইস সম্পর্কে কিছু ইনফরমেশন কালেক্ট করি। পরীক্ষাতে এরকম আসবে যে আপনাকে এই রাউটারটা অ্যাক্সেস করতে দিবে, কিন্তু এই মডেল নম্বর চাইবে এই রাউটারের, বলবে এইটা, এটা একটা রাউটার, এটার সাথে কানেক্টেড আরেকটা যে রাউটার আছে ওর মডেল নাম্বার কত, এটার মডেল নাম্বার আপনার কাছে জানতে চাইবে না, জানতে চাইবে এটার মডেল নাম্বার। তখন এই ডিসকভারি প্রোটোকল দিয়ে এই রাউটারের মডেল নাম্বার, তারপর এটা রাউটার নাকি সুইচ, এর কোন পোর্টের সাথে কানেক্টেড আছে, এরকম কিছু তথ্য কালেক্ট করা যায়। আমরা এগুলো কমান্ড দিয়ে দেখবো কিভাবে কালেক্ট করতে হয়, কিভাবে অ্যান্সার করতে হয়। তারপরে 2.4 এবং 2.5 এখানে আছে হচ্ছে সুইচড নেটওয়ার্কের লুপ প্রিভেনশন টেকনোলজি। সুইচড নেটওয়ার্কে লুপ হয়, কিরকম লুপ হয়? আপনার একটা সুইচ আরেকটা সুইচের সাথে আপনি কানেক্ট করলেন একটা কেবল দিয়ে। এখন এই কেবলটা যদি কাটা যায় তাহলে এরা ডিসকানেক্টেড হয়ে যায়। এই কারণে অনেক সময় আমরা দেখা যায় যে দুইটা কেবল কানেক্ট করে রাখি। দুইটা কেবল কানেক্ট করে রাখলে এখানে একটা লুপ ক্রিয়েট হয়। এই লুপ প্রিভেন্ট করার দায়িত্ব নেয় হচ্ছে স্প্যানিং ট্রি নামে একটা প্রোটোকল, এসটিপি বলি আমরা সংক্ষেপে, স্প্যানিং ট্রি প্রোটোকল। এই স্প্যানিং ট্রি প্রোটোকল কিভাবে কাজ করে, এই মেকানিজমটা এখানে আছে। স্প্যানিং ট্রি প্রোটোকলের পাশাপাশি আমাদের আরেকটা প্রোটোকল পড়তে হয়, সেটা হচ্ছে এলএসিপি, পিএজিপি। এই প্রোটোকলগুলো দিয়ে আমরা হচ্ছে এই দুইটা কেবলকে মার্জ করে একটা কেবল বানাই দিতে পারি। দুইটা কেবলকে অনেক সময় মার্জ করা দরকার হয়, অনেক সময় এরকম হয় যে ধরেন আপনার এটা একটা গিগাবিট পোর্ট, এটা একটা গিগাবিট পোর্টের সুইচ, মানে এই সুইচের সব পোর্ট 1G, এই সুইচের সব পোর্ট 1G, কিন্তু এখন এই দুইটা সুইচের মধ্যে আপনার একটা 2G কানেক্টিভিটি দরকার।
2.6 এখানে ওয়্যারলেস নেটওয়ার্ক নিয়ে পড়াশোনা আছে, ওয়্যারলেস আর্কিটেকচার অ্যান্ড এপি মোড। এখানে সিসকো ওয়্যারলেস ডিভাইস নিয়ে আমাদের পড়তে হবে, অন্য ডিভাইস না। পরীক্ষাতেও এই সিসকো ডিভাইস থেকেই প্রশ্ন আসবে, কিন্তু আমরা এখানে যে ওয়্যারলেস ডিভাইস নিয়ে কনফিগারেশন শিখবো, আপনার এই কনফিগারেশন আইডিয়াটা হয়ে গেলে আপনি অন্যান্য ওয়্যারলেস ডিভাইসও কনফিগার করতে পারবেন। এখানে আপনি ওয়্যারলেস ল্যান কিভাবে কনফিগার করবেন, ওয়্যারলেস ল্যানের কি কি কম্পোনেন্ট আছে দেখেন, এপি, তারপর হচ্ছে ওয়্যারলেস ল্যান কন্ট্রোলার। এটা আবার একটা কন্ট্রোলার ডিভাইস, এটা আমরা এখনকার নেটওয়ার্কে ব্যবহার করি, ওয়্যারলেস নেটওয়ার্কে কয়েক বছর হলো এটা ব্যবহার করি, আগে এই ডিভাইসটা ছিল না। এটা দিয়ে আমরা ওয়্যারলেস নেটওয়ার্কটাকে কন্ট্রোল করতে পারি। তারপরে আছে হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস ম্যানেজমেন্ট। নেটওয়ার্ক ডিভাইস ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক ডিভাইসকে টেলনেট, এসএসএইচ, এইচটিটিপি, এইচটিটিপিএস, কনসোল, এরকম বিভিন্ন মাধ্যমে আমরা অ্যাক্সেস করে তাদেরকে কনফিগার করি। আবার কিছু কিছু ডিভাইস আছে আমরা ক্লাউড কন্ট্রোল করি, সেগুলো সব আমাদের শিখতে হবে, কোনটা ক্লাউড কন্ট্রোলে রাখা যায়, কোনটা আমাদের নিজেদের প্রিমিসেসে রাখা যায়, কোনটা দূরে থেকে অ্যাক্সেস করে কনফিগার করা যায়। সব ধরনের কনফিগারেশন সিস্টেম আমাদের শিখতে হবে 2.8-এ। তারপরে আছে হচ্ছে ল্যান কনফিগারেশন। গ্রাফিক্স মোডে আপনাকে একটা ল্যান কনফিগারেশন করতে হবে, ওয়্যারলেস ল্যান, কিন্তু কেবল ল্যান না। ওয়্যারলেস ল্যান গ্রাফিক্স মোডে যখন কনফিগার করব, তখন ক্লায়েন্টদেরকে আবার আমরা কিভাবে কানেক্ট করব, ওয়্যারলেস ল্যান ক্রিয়েট করা, সিকিউরিটি সেটিং করা, কোয়ালিটি অফ সার্ভিস, তারপরে অ্যাডভান্স লেভেলের কিছু সেটিং, এগুলো আমাদের শিখতে হবে 2.9-এ। 2.6 থেকে 2.9 এইটুকু। হ্যালো। স্যার, আপনার কি প্রেজেন্টেশন শেষ? প্রেজেন্টেশন শুনতে পাচ্ছেন আপনারা? আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, প্রেজেন্টেশনের জাস্ট এই পিডিএফটা দিয়ে আমরা শেষ করবো। প্রেজেন্টেশন আমরা আজকে আর ওইখান থেকে আর কিছু করবো না, জাস্ট আমরা সিসিএন এর পরীক্ষা পদ্ধতিটা জানলাম। এখন এই পিডিএফ এ আমরা জাস্ট সিলেবাসটা দেখে শেষ করব, আর 10 মিনিট মতো লাগবে। অসুবিধা আছে? ওকে স্যার, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, ঠিক আছে। রাউটার কনফিগার করলে রাউটারে এই রাউটিং প্রোটোকল কোডগুলো আমরা দেখতে পাবো। পরীক্ষাতে এরকম প্রশ্ন আসবে, একটা ছবি দিবে, ছবি দিয়ে বলবে এটা কোন রাউটিং প্রোটোকলের কোড বা কোন রাউটিং প্রোটোকলের আউটপুট, এরকম আসবে প্রশ্ন। এগুলো আমরা এই কোড দেখে চিনতে পারবো। তারপরে প্রিফিক্স, নেটওয়ার্ক মাস্ক, নেক্সট হপ, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, এগুলো আসলে রাউটার কনফিগার না করে বোঝা যাবে না। আমরা টার্মগুলো এখন জানলাম, রাউটার কনফিগার করে এগুলো প্রত্যেকটা জিনিস আমাদের টেস্ট করতে হবে, এবং এখান থেকে অবজেক্টিভ কোশ্চেন আসবে, চাকরির পরীক্ষাতে প্রশ্ন আসবে। তারপরে আছে হচ্ছে ডিটারমিন হাউ এ রাউটার মেক্স ফরওয়ার্ডিং ডিসিশন বাই ডিফল্ট। একটা রাউটার, এটা আরেকটা রাউটারের সাথে কানেক্টেড থাকতে পারে। এদিকে একটা রাউটার, এদিকে একটা রাউটার, এইদিকে একটা ল্যানে কানেক্টেড থাকতে পারে, এইদিকে আরো একটা ল্যানে কানেক্টেড থাকতে পারে। এখন এই ল্যানের একটা কম্পিউটার এই রাউটারে একটা মেসেজ পাঠালো, রাউটার এই মেসেজটা কোন দিকে পাঠাবে, এইদিকে নাকি এইদিকে নাকি এইদিকে, এই ডিসিশনটা রাউটার কি করে নিবে,
3.2-তে এই টপিকসটা আছে, যে একটা রাউটার প্যাকেট ফরওয়ার্ডিং ডিসিশনটা কিসের ভিত্তিতে নিবে, লংগেস্ট প্রিফিক্স, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, রাউটিং প্রোটোকল ম্যাট্রিক, এই জিনিসগুলো। আমরা যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দেখলাম এখানে অনেক পড়াশোনা আছে, আমরা তো আজকে শুধুমাত্র একটা দুইটা পেজ দেখলাম, যেখানে মূলত হচ্ছে আমাদের পরীক্ষা পদ্ধতিটা, কিন্তু এখানে অনেক পড়াশোনা আছে। আমরা পরবর্তী আরো 2 দিন 3 দিন ওই পেজটা পড়বো, আমি দিয়ে দিব আপনাদের কাছকেই এটা, মানে আজকের ক্লাস শেষে। এরপরে আছে আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6 উভয় ফরম্যাটে কিছু রাউটিং কনফিগার করা, ডিফল্ট রাউট, নেটওয়ার্ক রাউট, হোস্ট রাউট, ফ্লোটিং স্ট্যাটিক, IPv4 এবং 6 দুই ফরম্যাটে। তারপর আরেকটা রাউটিং প্রোটোকল আছে OSPF রাউটিং প্রোটোকল সিঙ্গেল এরিয়া, এবং এটার ভার্সন 2 কনফিগার করতে বলেছে। OSPF এর অনেক পুরনো একটা ভার্সন আছে, এটা আর এখন ইউজ হয় না, এখন ভার্সন 2 ইউজ হয়। সিঙ্গেল এরিয়া মাল্টি এরিয়া দুইটাই ইউজ হয়, পরীক্ষাতে সিঙ্গেল এরিয়াটা আছে, আমি দুইটাই করাবো, দুইটাই শিখাবো। আর একটা আছে OSPF ভার্সন 3, এটা হলো IPv6 দিয়ে, এটা আমাদের সিলেবাসে নাই, কিন্তু আমি এটাও পড়াবো। প্রোটোকল হচ্ছে আমরা একটা রাউটার অনেক সময় দুইটা আইএসপি থেকে ইন্টারনেট কানেক্টিভিটি নিয়ে এরকম করি, যেটা প্রাইমারি আইএসপি সব ট্রাফিক এইদিকে যাবে, এটা যদি কাটা যায় তাহলে অটোমেটিক্যালি সব সেকেন্ডারি আইএসপি তে শিফট হয়ে যাবে। অটোমেটেড সিস্টেম থাকবে, দুই আইএসপি তে কানেকশন থাকবে, সব ট্রাফিক একদিকে যাবে, ওই আইএসপি কাটা গেলে অটোমেটিক্যালি অন্যদিকে শিফট হয়ে যাবে। 3.5-এ আমরা এই জিনিসটা পড়বো, চ্যাপ্টার 3.5। এইখানে ফার্স্ট হপ রিডান্ডেন্সি প্রোটোকল টার্মটা আছে। এরপরে আছে হচ্ছে আইপি সার্ভিসেস। আইপি অ্যাড্রেসের বেশ কিছু সার্ভিস আছে, যেমন নেট, এই সার্ভিস দিয়ে আমরা পাবলিক আইপি প্রাইভেট আইপির মধ্যে ইন্টারফেস করে দিই, কনফিগার করতে বলেছে এটা। তারপরে এনটিপি, এটা দিয়ে আমরা নেটওয়ার্ক ডিভাইসের টাইম ঠিক করে দিই। ডিএইচসিপি দিয়ে আমরা কম্পিউটারগুলোকে আইপি দিই। ডিএনএস সার্ভিস দিয়ে আমরা হচ্ছে ডোমেইন নেম থেকে আইপি অ্যাড্রেস রিজলভ করি, yahoo.com google.com এর আইপি অ্যাড্রেস খুঁজে বার করি, এগুলো কিন্তু আমাদের কনফিগার করতে হবে। চ্যাপ্টার 4-এ যা আছে যে এক্সপ্লেইন, এগুলো সব কনফিগার করতে হবে। এসএনএমপি, এটা দিয়ে আমরা নেটওয়ার্ক মনিটর করি। চ্যাপ্টার 4.5 আর 4.4-এ আছে হচ্ছে নেটওয়ার্ক মনিটরিং করা, মানে আপনার অনেকগুলো 10টা 20টা 50টা রাউটার আছে, আপনি এটা ব্যাংকের নেটওয়ার্ক ম্যানেজ করেন, এক জায়গায় বসে সারা বাংলাদেশের সবগুলো ব্যাংকের রাউটার আপনি কিভাবে মনিটর করবেন সেটা আমরা 4.4 এবং 4.5-এ শিখবো। তারপরে ডিএইচসিপি ক্লায়েন্ট অ্যান্ড রিলে, এটা একটা সার্ভিস, ডিএইচসিপির একটা সার্ভিস, এটার কনফিগারেশন দেখতে হবে। এখানে আবার একটা থিওরিটিক্যাল পড়াশোনা আছে, দেখেন এক্সপ্লেইন করতে বলেছে। পার হপ বিহেভিয়ার, কোয়ালিটি অফ সার্ভিস, তারপর ক্লাসিফিকেশন, মার্কিং, কিউইং, কনজেশন, এই জিনিসগুলো, এগুলো থিওরিটিক্যালি আমরা পড়বো। তারপরে এসএসএইচ কনফিগার করতে বলেছে, এটা একটা সার্ভিস, এটা আমরা রিমোট ডিভাইসকে অ্যাক্সেস করি, দূরের কোনো নেটওয়ার্ক ডিভাইসকে অ্যাক্সেস করার জন্য এসএসএইচ সার্ভিস ইউজ করি, এটা কনফিগারেশন শিখতে হবে। আর শিখতে হবে টিএফটিপি এবং এফটিপি সার্ভারের ফাংশনটা কি আমাদের নেটওয়ার্কে। এফটিপি আমরা নিশ্চয়ই সবাই জানি, ফাইল ট্রান্সফার প্রোটোকল, এটাতে আমরা এক জায়গা থেকে আরেক জায়গাতে ফাইল পাঠাই। আর টিএফটিপি দিয়ে আমরা একটা রাউটার থেকে তার কনফিগারেশন ফাইল, তার অপারেটিং সিস্টেম ব্যাকআপ নেই টিএফটিপি দিয়ে। তারপর আছে সিকিউরিটি ফান্ডামেন্টালস, অনেক বড় একটা চ্যাপ্টার, অনেক এখানে মার্কসও আছে 150। এখানে কিছু থিওরিটিক্যাল পড়াশোনা আছে, নেটওয়ার্কে থ্রেট কি, ভলনারেবিলিটি কি, এক্সপ্লয়েট কি, এগুলো কি করে মিটিগেট করা যেতে পারে, নেটওয়ার্ক ডিভাইসে সিকিউরিটি প্রোগ্রাম এলিমেন্ট, ইউজার অ্যাওয়ারনেস, ইউজারদেরকে সচেতন করা, নেট ট্রেনিং অ্যারেঞ্জ করা, ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল করা, মানে নেটওয়ার্ক ডিভাইস লক অ্যান্ড কি রাখতে হবে, সার্ভার রুম লক অ্যান্ড কি থাকতে হবে, সেই জিনিসগুলো এখানে আছে 5.2-তে। তারপর আছে ডিভাইসের অ্যাক্সেস কন্ট্রোল করা পাসওয়ার্ডের মাধ্যমে। আমরা রাউটার, সুইচ, ফায়ারওয়াল, কম্পিউটার, মোবাইল ফোন যাই ইউজ করি না কেন, নেটওয়ার্কে কানেক্ট করি, এগুলোকে আমরা পাসওয়ার্ড দিয়ে প্রটেক্ট করি যাতে আনঅথরাইজড অ্যাক্সেস না হয়। এখানে 5.3-তে দেখেন বলেছে লোকাল পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ড কনফিগার করে পাসওয়ার্ড রাউটারের ভেতরেই সেভ করে রাখতে হবে, সুইচের ভেতরেই সেভ করে রাখতে হবে। 5.3-তে আমরা এটা শিখবো। 5.8-এ আমরা আরেকটা শিখবো যে রাউটারের পাসওয়ার্ড গুলো একটা সেন্ট্রাল জায়গায় ব্যাকআপ রাখবো কিভাবে। একটা হলো পাসওয়ার্ড রাউটারের ভেতরেই সেভ করে রাখা, এখন সারা দেশে 64 জেলায় 64টা রাউটার আছে, এদের পাসওয়ার্ড আমি একটা সেন্ট্রাল জায়গায় কি করে ব্যাকআপ রাখবো, এটা পড়বো 5.8-এ। 5.3-তে পড়বো ভেতরেই সেভ করে থাকবে রাউটারের, আর এখানে পড়বো রাউটারের বাইরে সেভ করে রাখা। তারপরে এটা একটা থিওরিটিক্যাল পড়াশোনা, পাসওয়ার্ড পলিসি, পাসওয়ার্ড কমপ্লেক্সিটি, কি করে আমরা একটা পাসওয়ার্ডকে কমপ্লেক্স করতে পারবো, যেমন হচ্ছে আপার কেস লোয়ার কেস মিক্সড করে,
তারপরে পাসওয়ার্ড মিনিমাম এত ক্যারেক্টার হতে হবে, 6 ক্যারেক্টার 8 ক্যারেক্টার হতে হবে। এইসব জিনিসগুলো এখানে আছে থিওরিটিক্যাল পড়াশোনা। পাসওয়ার্ড ম্যানেজমেন্ট, পাসওয়ার্ড অল্টারনেটিভ, মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, যেমন আমরা যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করি, সার্টিফিকেট এসএসএল সার্টিফিকেট ইউজ করি। তারপর আমরা বায়োমেট্রিক অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম ইউজ করি। আমাদের মোবাইল ফোন বা বিভিন্ন ডিভাইস এরকম বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিলে ডিভাইস আনলক হয়। এই ধরনের সিস্টেমগুলো, এগুলো থিওরিটিক্যালি আমাদের পড়তে হবে এখানে। 5.5 আছে হচ্ছে ভিপিএন কনফিগারেশন, আইপিসেক ভিপিএন, রিমোট অ্যাক্সেস ভিপিএন কি, এবং এই সাইট টু সাইট ভিপিএন মানে আইপিসেক ভিপিএন কনফিগারেশনটা আমরা শিখবো। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, একটা পাবলিক নেটওয়ার্কের ভেতর দিয়ে কি করে প্রাইভেট নেটওয়ার্ক কনফিগার করতে হয়, এটা 5.5 এ পড়বো আমরা। আর 5.6 পড়বো অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। এটা দিয়ে আমরা আমাদের অনেক অফিস আছে যে ফেসবুক বন্ধ করে রাখে, বিডিজবস বন্ধ করে রাখে, স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট বন্ধ করে রাখে, এরকম বিভিন্ন ওয়েবসাইট কি করে বন্ধ করবো আমরা, এই জিনিসগুলো শিখবো 5.6 এ। তারপরে আছে হচ্ছে ডিএইচসিপি স্নুপিং, ডাইনামিক এআরপি ইন্সপেকশন, সুইচ পোর্ট সিকিউরিটি, এগুলো হচ্ছে লেয়ার টু সিকিউরিটি ফিচার, সুইচে কনফিগারেশন করতে হবে এগুলো। 5.9 এবং 5.10 এই দুইটাতে আবার ওয়্যারলেস নেটওয়ার্কের সিকিউরিটি নিয়ে পড়াশোনা আছে। ওয়্যারলেস নেটওয়ার্কে আমরা যে সিকিউরিটি গুলো দিই, যারা ওয়াইফাই রাউটার কনফিগার করেন জানেন, তারা এইটা টার্মস গুলোর সাথে পরিচিত। দেখেন ডাব্লিউপিএ, WPA2, WPA3, এটা নতুন আসছে, WPA2, PSK, এগুলোর সাথে পরিচিত। অ্যাটলিস্ট WPA2, WPA2, PSK এগুলোর সাথে পরিচিত। এটার সাথে পরিচিত নাও হতে পারেন, কারণ এটা লেটেস্ট একটা টেকনোলজি, নতুন আসছে, সব রাউটারে এই সার্ভিসটা নাই, WPA3 নাই। চ্যাপ্টার 6 অটোমেশন এন্ড প্রোগ্রামেবিলিটি, এটা হচ্ছে সিসিএনএ সিলেবাসের লাস্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমরা জানবো নেটওয়ার্ক অটোমেশন কি, কেন আমরা অটোমেশন করব, অটোমেশনের সুবিধা অসুবিধা কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে নেটওয়ার্ক অটোমেশন করা হবে। এখানে আছে হাউ অটোমেশন ইম্প্যাক্টস নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক ম্যানেজমেন্টে অটোমেশনের সুবিধা অসুবিধা কি। তারপরে ট্রেডিশনাল নেটওয়ার্ক মানে যেখানে অটোমেশন নাই, এবং কন্ট্রোলার বেসড নেটওয়ার্কিং যেখানে অটোমেশন আছে, দুইটার মধ্যে পার্থক্য কি। কন্ট্রোলার বেসড এবং সফটওয়্যার ডিফাইন্ড আর্কিটেকচার, ওভারলে, আন্ডারলে, ফেব্রিক, এই টার্মগুলো কি। তারপর হচ্ছে কন্ট্রোল প্লেন, ডাটা প্লেন সেপারেট করার থিঙ্কিংটা, বিভিন্ন ধরনের এপিআই, নর্থ বাউন্ড এপিআই, সাউথ বাউন্ড এপিআই, এগুলো কি, কখন কোন ধরনের এপিআই আমরা ব্যবহার করি। তারপরে এক্সপ্লেইন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জেনারেটিভ এআই কি জিনিস, কিভাবে কাজ করে, প্রেডিক্টিভ এআই কি জিনিস, কিভাবে কাজ করে, এগুলো আমাদের আইডিয়া নিতে হবে এখানে। এই চ্যাপ্টার থেকে পরীক্ষাতে কোনো ল্যাব কনফিগারেশন আসবে না, কোনো প্রোগ্রামিং কোড লিখতে আসবে না, থিওরিটিক্যাল কিছু পড়াশোনা আছে, কয়েকটা অবজেক্টিভ আসবে, আমরা সেগুলো একটু ভালো করে এখান থেকে পড়বো। তারপরে এখানে দেখেন ডেসক্রাইব ক্যারেক্টারিস্টিক্স অফ রেস্ট বেসড এপিআই, রেস্ট একটা এপিআই, আরেকটা এপিআই আছে সোয়াপ। এখানে আমাদের সিলেবাসে শুধু রেস্ট আছে, রেস্ট এবং সোয়াপ দুইটাই আমাদের পড়তে হবে। তারপর হচ্ছে অ্যানসিবল এবং টেরাফর্ম সম্পর্কে আমাদের আইডিয়া নিতে হবে। এখানে দেখেন বলেছে রিকগনাইজ ক্যাপাবিলিটিস অফ কনফিগারেশন ম্যানেজমেন্ট মেকানিজম সাচ এজ অ্যানসিবল, টেরাফর্ম, এগুলো কি জিনিস। আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, জেসন এনকোডেড ডাটা, এটার প্রোগ্রামিং কোড গুলো কিভাবে লিখতে হয়, 6টা ডাটা টাইপ আছে এটার, এই 6টা ডাটা টাইপ কিভাবে লিখতে হয়, এগুলো আমাদের পড়তে হবে। পরীক্ষাতে এই 6.7 থেকে একটা কোশ্চেন থাকবে, অ্যাটলিস্ট একটা কোশ্চেন থাকবে, আপনি জেসনে কি করে প্রোগ্রামিং কোড গুলো লিখবেন। ব্যাস, এই 6টা চ্যাপ্টার টু জেড আমাদের পড়তে হবে, কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নেই। এখানে আমরা জাস্ট হচ্ছে 6টা চ্যাপ্টার একটু শর্ট করে দেখলাম, আর পিডিএফ ফাইলে ফুল। আর এইখানে একটা পেজ আছে দেখেন, এই টপিকস গুলো আমাদের সিলেবাসে নাই, তারপরে আমাদের পড়তে হবে। ওএসআই মডেল খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। তারপরে ভিটিপি, এটাও ইম্পর্টেন্ট। ফ্রেম স্ট্যাক, সুইচ স্ট্যাক, এই রাউটিং গুলো কিছুই বাদ দেওয়ার সুযোগ নেই, সিলেবাসে নাই, তারপরে ওগুলো আমাদের পড়তে হবে। জিআরএ টানেলিং পড়তে হবে, বিজিপি পড়তে হবে, ওয়ান অ্যাক্সেস পড়তে হবে। এই টপিকস গুলো আমাদের সিলেবাসে নাই, আগের সিলেবাসে ছিল, এখনকার সিলেবাসে নাই, তারপরে এগুলো আমাদের পড়তে হবে। ব্যাস, আমরা আজকে জাস্ট জানলাম আগামী মোটামুটি মাস 3 লাগবে আমাদের, 3 মাস ধরে আমরা কি পড়বো কি জানবো সেগুলো আমাদের পড়া হলো। সিসিএন এর পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আমরা জানলাম। এখন আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আজকে আমরা মোটামুটি একটু শর্ট টাইমে স্যার শেষ আমি করলাম। ওই যে ছোট একটা প্রেজেন্টেশন দিই 2-3 মিনিট, তারপর আমরা কোশ্চেন আনসারে চলে যাই। ওকে, ঠিক আছে, তাহলে আমি এটা শেয়ারটা ক্লোজ করলাম, আপনি। জি জি স্যার, আমি তাহলে একটু শর্টকাট একটা প্রেজেন্টেশন দিই। ঠিক আছে। তো অনেকেই নতুন জয়েন করেছেন, আমি চ্যাট বক্সে একটা রেজিস্ট্রেশন লিংক দিচ্ছি। তো যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে, যারা পরে জয়েন করেছেন
রেকর্ডটা এই চ্যাট বক্সে রেজিস্ট্রেশন করলে কালকে পেয়ে যাবেন, প্লাস স্যারের স্লাইড, আমার স্লাইড এগুলো পেয়ে যাবেন। তো সবাইকে অনুরোধ করবো যে চ্যাট বক্সের রেজিস্ট্রেশন লিঙ্কে রেজিস্ট্রেশন করবেন। আর আমি একটু আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি কেউ একজন দেখা যদি যাচ্ছে। পজ করতে দেখা যাচ্ছে। তো ওয়েলকাম টু সেভেন আই টেকনোলজি। আমি সেভেন আই টেকনোলজি থেকে ইমরান বলছিলাম। স্যারের সাথে আমি থাকবো আপনাদের কোর্স কোঅর্ডিনেটর হিসেবে। স্যার তো মূলত ক্লাস নেবেন। ক্লাস ছাড়াও দেখা যাবে যে আপনাদের বিভিন্ন বিষয়ে হেল্প লাগবে। ক্লাসের লিঙ্ক দেওয়া, ভিডিও রেকর্ডিং, প্লাস হচ্ছে আপনাদের আরো অন্যান্য গাইডলাইন, ধরেন তাকে প্রেসার দেওয়া বা এইসব যে জিনিসগুলো আছে, তার পাশাপাশি আমি আপনাদেরকে হেল্প করবো এজ এ কোর্স কোঅর্ডিনেটর হিসেবে। আর এই কোর্সটা স্যার অলরেডি বলেছেন যে সিসিএনএ 200-301। আর আমাদের এই কোর্সটা হবে পুরো 60 ঘন্টা। আর আহ, দেখা যাবে অলমোস্ট 3 মাস সময় লাগবে এটা শেষ হতে। আর আমরা রোজার মধ্যে শুধু নেক্সট মঙ্গলবারে 1 ঘন্টার একটা ক্লাস হবে 10টা থেকে 11টা, এটা জাস্ট ওরিয়েন্টেশন ক্লাসের মতো। এরপরে আমরা ঈদের পরে আমাদের মূল ক্লাস শুরু হবে। যেহেতু আমাদের একটা অফার চলছে, এই জন্য আপনি রোজার আগে একটা ক্লাস দিয়েছি। আর ক্লাস হবে সপ্তাহে 2 দিন, আর শনিবার আর মঙ্গলবার রাত 9টা থেকে 11টা। শনিবার আর মঙ্গলবার রাত 9টা থেকে 11টা পুরো ক্লাসটা অনলাইনে হবে, এবং ক্লাসগুলো রেকর্ড থাকবে, এবং রেকর্ড দেখে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, সেই জন্য রেকর্ডিংটা দেওয়া। এখন হচ্ছে যে কেন আমাদের কাছে করবেন, আমরা একদম পুরো কোর্সটাকে হ্যান্ডস অন ল্যাব করাবো, হাতে কলম শিখাবো, একদম হাতে কলমে যেভাবে বলে দিলে একদম ইন্ডাস্ট্রি ওয়াইজ সেভাবে আমরা শিখাবো। আর স্যার তো প্রোফাইল আপনারা দেখলেনই, স্যার খুব এক্সপিরিয়েন্স একজন মানুষ। এছাড়াও আপনার 2 বছর একটা রিপিট ফ্যাসিলিটি পাবেন। যদি কোনো কারণে সঠিক সময় আপনারা কোর্সটা না করতে পারেন, অসুস্থ থাকেন বা অফিসিয়াল ব্যস্ততা থাকে, তো আপনারা চাইলে রিসিভ করতে পারবেন। আর পুরো ক্লাসটাই আমরা রেকর্ডিংটা আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দিব, গুগল ড্রাইভে দিয়ে দিব। তো ওখান থেকে আপনারা এটা দেখে দেখে পরবর্তীতে প্র্যাকটিস করতে পারবেন। আর কোর্স শেষে আমরা ফ্রি একটা সার্টিফিকেট দিয়ে দিব, ডিজিটাল সার্টিফিকেট, ওইটা থেকে আপনাদের চাকরি বা অন্যান্য ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। আর কেউ যদি ভেন্ডর এক্সাম দেন, তো ভেন্ডর এক্সামের জন্য আমরা ফ্রি প্রিপারেশন ক্লাস নেব, তো সেটা আলাদাভাবে ফ্রি প্রিপারেশন ক্লাস নেব। প্লাস হচ্ছে ভেন্ডর এক্সামের জন্য যে ডাম্পস বা রেজিস্ট্রেশন, ভাউচার সবকিছুই আমাদের কাছে পাবেন। আর নর্মালি আমাদের এই কোর্সটার সাথে আমরা ঈদে একটা অফার দিয়েছি যে আপনি যদি সিসিএন এর কোর্সটা ভর্তি হন, এটা ফি হচ্ছে, নর্মালি সিসিএন এর মাইক্রোটিক দুটো মিলে ফি হয় 15,000 টাকা। আমরা ডিসকাউন্ট দিয়ে সিসিএন এর মাইক্রোটিক দুটো মিলে রাখছি তারা জন্য 999, বেসিক্যালি 5,000 টাকা। তো আপনি 5,000 টাকা নর্মালি একটা সিসিএন এর কোর্স করতেই লাগে, তো আমরা সিসিএন এর মাইক্রোটিক দুইটা মিলে আমরা কোর্স ফি রেখেছি 5,000 টাকা। এই সিসিএন এর কোর্সে ভর্তি হলে অটোমেটিক্যালি মাইক্রোটিক কোর্সটা ফ্রি পাবে। নর্মালি দেখা যায় যে মাইক্রোটিক কোর্সটা করতে গেলেও 5,000 টাকা লেগে যায়, কিন্তু আমরা ঈদ উপলক্ষে অফারটা দিয়েছি। তো আপনি 5,000 টাকায় সিসিএনএ প্লাস মার্কেটিং দুইটা কোর্সই করতে পারবেন। আর পেমেন্ট হচ্ছে আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক যে কোনো থ্রুতেই আপনি করতে পারবেন, আমাদের সবগুলা উপায়ে আছে। তো 5,000 টাকা আপনি যে কোনো ওয়েতেই পাঠাতে পারবেন। তো এই ব্যবস্থা আমরা রেখেছি। আর স্যার অলরেডি এক্সাম নিয়ে সবকিছু বলেছে, তেমন কিছু বলার নাই। তারপর আমি একটু বলে দিচ্ছি যে এক্সাম গুলো আসলে মাল্টিপল চয়েস, মাল্টিপল রেসপন্স হয়। দেখা যায় যে 120 মিনিটের পরীক্ষা হয়। নর্মালি এটা $300 পরীক্ষা। দেখা যায় যদি আপনি নর্মাল রেগুলার ভাউচারের পরীক্ষা দেন তাহলে 36 থেকে 38 হাজার টাকা লাগে। আর ভাউচার অপশন সবসময় আমাদের সাথে অ্যাভেলেবেল থাকে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ডিসকাউন্টের ব্যবস্থা করে দিব, যাতে আপনি ডিসকাউন্টে এই পরীক্ষাটা দিতে পারেন। তো সেটা আমাদের এখানে ব্যবস্থা আছে, এবং আমাদের নিজেদেরই সেন্টার আছে, আপনি চাইলে এক্সাম দিতে পারবেন। এই ধরনের সবকিছু ব্যবস্থা আমরা করে দিব। তো আমাদের অফিস হচ্ছে লালমাটিয়াতে, ধানমন্ডি 27 নম্বরের একদম পাশেই, ধানমন্ডি 27-এর একদম পরিবেশে সানরাইজ প্লাজার পাশেই। তো আপনাদের অফিসে আপনারা আসতে পারেন, অফিসে এসে ভিজিট করতে পারেন, প্লাস আপনাদের কোনো তথ্য লাগলে এখানে নিয়ে যেতে পারেন। বাম পাশে আমাদের নাম্বার দেওয়া আছে, ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে, ইমেল দেওয়া আছে। তো এগুলো চাইলে আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এছাড়াও আপনাদেরকে কালকে সকালে আমাদের একজন কোঅর্ডিনেটর আপনার সাথে পেমেন্ট লিঙ্ক বা আদার সবকিছু নিয়ে যোগাযোগ করবে। যারা আগ্রহী তারা অবশ্যই ভর্তি হবে। তো থ্যাংক ইউ, আমরা আর কথা বাড়াবো না, যদি রোজার দিন। তো স্যারের কাছে বা আমার কাছে কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন এখন।
জি, আপনাদের কোশ্চেন গুলো এখন করতে পারেন। হ্যালো। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি, বলেন। কারো কোনো কোশ্চেন নাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। জি স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, প্রাথমিক অবস্থায় কোর্সটা শেষে আপনাদের প্রতিষ্ঠানে কি জব প্লেসমেন্টের কোনো সাপোর্ট করা হবে বা জব প্লেসমেন্টের কোনো সুযোগ বা সুবিধা? জব প্লেসমেন্টের বিষয়টা কি, আমাদের কাছে তো প্রায় সার্কুলার আসে, আমরা সার্কুলার গুলো এখানে দিয়ে দিব। তো আপনি যদি ভালোভাবে কাজ শিখেন, ইন্টারভিউ ভালো করেন, তাহলে ইনশাআল্লাহ জব হয়ে যাবে। পুরোটা হচ্ছে আপনি কত ভালোভাবে কোর্সটা করবেন, কাজ শিখবেন তার উপরে। আচ্ছা, কোর্স কমপ্লিট করার পরে আমি জব করতে পারবো? আমার কি মানে জব করতে গেলে কি সিসিএন এ ভেন্ডর এক্সাম কি এটা মানে ম্যান্ডেটরি মানে প্রাথমিক অবস্থায়? না, ম্যান্ডেটরি না। স্যার যদি একটু অ্যাড করতেন vendor exam এ। এটা ভেন্ডর এক্সামের ইস্যুটা আসলে অনেক প্রতিষ্ঠান তাদের সার্কুলারে উল্লেখ করে দেয় যে আমাদের ভেন্ডর সার্টিফাইড লোক লাগবে। আবার অনেক প্রতিষ্ঠান আছে এরকম বলে সিসিএনএ কোর্স উইল বি প্রিফারেবল। অনেক প্রতিষ্ঠান এরকম কিছু উল্লেখ করে না, এটা ডিপেন্ড করে আসলে প্রতিষ্ঠানের উপরে। কোন কোন প্রতিষ্ঠান একটু ভালো প্রতিষ্ঠান, তারা ভালো স্যালারি দিবে, তারা ভেন্ডর সার্টিফিকেশন চায়। যদি সার্টিফিকেশন চায় তাহলে বরং আপনার জন্য ভালো, আপনি সার্টিফাইড থাকলে আপনার সুবিধা হচ্ছে যে সার্টিফিকেশন চায় মানে তারা আপনার এখানে স্যালারিও একটু ভালো দিবে। আর আহ, সব প্রতিষ্ঠান আসলে ভেন্ডর সার্টিফিকেশন সরাসরি চায় না, সব প্রতিষ্ঠান চায় না, কাজেই আপনার এন্ট্রি লেভেলের জবে সার্টিফিকেশন থাকতেই হবে, এটা ম্যান্ডেটরি না। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে যে ওই সিলেবাস তো স্যার দেখাইলেন, আসলে এছাড়াও আমাদের কাজ করতে গিয়ে আইএসপি কোম্পানি হোক অথবা যে কোনো প্রতিষ্ঠানে হোক, যে আমাদের কাজ করতে গিয়ে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে কিনা, কোথাও কি প্রোগ্রামিং নলেজ ইনপুট করতে হয় কিনা? আচ্ছা, নেটওয়ার্কিং এর সাথে প্রোগ্রামিংটা এক সময় ছিলই না, টোটালি না, একেবারে জিরো ছিল। রিসেন্টলি প্রোগ্রামিংটা অ্যাড হয়েছে, যে আমি একটু আগে সিলেবাসটাতে দেখালাম, ওখানে চ্যাপ্টার 6 অটোমেশন অ্যান্ড প্রোগ্রামেবিলিটি, এই চ্যাপ্টারটার মধ্যে কিছু প্রোগ্রামিং আস্তে আস্তে ইনক্লুড হচ্ছে, আমাদের নেটওয়ার্কিং আস্তে আস্তে এগুলো ইনক্লুড হচ্ছে। কারণ নেটওয়ার্ককে আমরা এখন সফটওয়্যার বেসড মনিটরিং করি, এই সফটওয়্যারগুলোর জন্য আমাদের প্রোগ্রামিংটা কিছুটা জানা লাগে। কিন্তু মানে আপনার প্রোগ্রামিং এর এই ইস্যুগুলো যাদের অনেক বড় নেটওয়ার্ক, যেমন বাংলাদেশে এই টাইপের নেটওয়ার্ক আছে হাতে গোনা কয়েকটা, যেমন ব্যাংকগুলোতে আছে, বড় বড় আইএসপি যাদের সারা দেশে নেটওয়ার্ক আছে, মোবাইল টেলিফোন অপারেটর যাদের সারা দেশে নেটওয়ার্ক আছে, এই তিনটা প্রতিষ্ঠান ছাড়া অনেক বড় নেটওয়ার্ক বাংলাদেশে আসলে খুব কম। কাজেই এই অটোমেশন ব্যবহার করার স্কোপটাও বাংলাদেশে কম। অটোমেশন তারাই ব্যবহার করবে যাদের অল ওভার দ্য কান্ট্রি নেটওয়ার্ক আছে। বাংলাদেশে এরকম আছে হচ্ছে বিটিসিএল, এরকম সরকারি বেসরকারি বেশ কিছু আইএসপি, যতগুলো ব্যাংক আছে সব ব্যাংক অনলাইন সারা দেশে তাদের নেটওয়ার্ক আছে, আর মোবাইল টেলিফোন অপারেটর। এই ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে অটোমেশন দরকার হয় না। যাদের একটা দুইটা রাউটার, 5 10 15টা সুইচ, তাদের জন্য আসলে অটোমেশন জরুরি না, কাজে সেসব ক্ষেত্রে নেটওয়ার্কিং এ প্রোগ্রামিং এর কোনো দরকার নাই। অ্যানাদার ইস্যু হচ্ছে যে অটোমেশনটা যে আমরা ইউজ করি এই ক্ষেত্রেও আমাদের প্রোগ্রামিং জানতে হয় না, কারণ অটোমেশনের মধ্যে প্রোগ্রামিং করে দেয়া থাকে, আমরা জাস্ট ওইটার অপারেটর। আমরা জাস্ট অপারেটর, অপারেট করতে হলেও প্রোগ্রামিং জানতে হয় না, এটা জাস্ট হচ্ছে একটা ডাটাবেজ, আপনি যেমন অপারেটর হিসেবে যেভাবে অপারেট করেন ওইটুকু, ওর জন্য আপনার ডাটাবেজ জানতে হয় না। ঠিক অটোমেশনের ব্যাপারগুলো এরকম, যে আমরা একটা কন্ট্রোলার ডিভাইস মার্কেট থেকে কিনে নিয়ে আসি, ওর মধ্যে প্রোগ্রামিং করে দেওয়া থাকে, আমরা জাস্ট এটা ব্যবহার করি। কাজেই প্রোগ্রামিংটা আসলে নেটওয়ার্কিং এর সাথে দরকার হয় না, কিন্তু একটা সময় এগুলো দরকার হবে। যেমন এই যে চ্যাপ্টার 6-এ দেখেছেন আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আসছে, এআই। তো এআই যখন আপনার এগুলো আস্তে আস্তে ডিপ লেভেলে ঢুকতে থাকবে নেটওয়ার্কে, তখন আস্তে আস্তে প্রোগ্রামিং ও জানতে হবে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, মানে এআই ইনক্লুড হলে তখন বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রোগ্রামিং জানতে হবে? হ্যাঁ, জানতে হবে, আস্তে আস্তে জানতে হবে এগুলো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আরেকজন বলেছেন যে এন্ট্রি লেভেল পোস্টগুলোতে জবের প্রেসার কেমন। আসলে সব জবেই প্রেসার আছে, সব জবেই প্রেসার নাই। নেটওয়ার্কিং এর প্রেসার গুলো হচ্ছে যখন নেটওয়ার্ক ডিভাইস ঝামেলা হবে, নেটওয়ার্কে কোনো প্রবলেম হবে, তখন আপনার কাজের চাপ বেড়ে যাবে। তখন দিন রাত বলতে কিছু থাকবে না, যতক্ষণ প্রবলেম সলভ না হয় আপনাকে কাজ করতে হবে এটা। আবার নেটওয়ার্ক ডিভাইসের মাথা ঠান্ডা আছে, কোনো ঝামেলা নাই, আপনারও কাজের চাপ কম।
এই টাইপের সবসময় এরকম হয়। আমরাও টিল টুডে, আমি ধরেন 18-19 বছর ধরে চাকরি করতেছি, এই একই রকম প্রবলেম সবসময়। যে নেটওয়ার্ক ডিভাইস ঝামেলা করলে আমার ঘুম নাই, আবার যখন নেটওয়ার্ক ডিভাইস ঝামেলা করতেছে না, সারা মাসে আমার কাজ নাই, এরকম টাইপের। কিন্তু এন্ট্রি লেভেলে যেটা হয় যে অনেক সময় ফিল্ড লেভেলে কাজ হয়, তখন কাজের চাপ থাকে সব সময়। আইএসপি গুলোতে আপনি যদি সাপোর্ট সেকশনে কাজ করেন, তখন আপনাকে কাজের মধ্যে, প্রেশারের মধ্যে থাকতে হবে। আর যদি কর্পোরেট লেভেলে জব করেন, তখন এন্ট্রি লেভেলে কাজের চাপ তুলনামূলক কম। ডিভাইস ঝামেলা না করলে কাজ নেই। কারণ একটা কর্পোরেট প্রতিষ্ঠানে ফুল নেটওয়ার্ক ধরেন সেট আপ করা আছে, আপনি এখানে একজন সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেন, ওখানে 500 লোক কাজ করে, নেটওয়ার্ক সেট আপ করা আছে। তা আপনি সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে আপনার কাজ তখনই যখন নেটওয়ার্কে একটা প্রবলেম হচ্ছে, একজন ইন্টারনেট পাচ্ছে না, একজনের কেবল কাটা গেছে, এই টাইপের যখন প্রবলেম হবে তখন আপনাকে কাজ করতে হবে। তো প্রেশার গুলো হচ্ছে এইরকম। আপনার যদি আর কিছু জানার থাকে বলতে পারেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে, এজ এ ভিসা হিসেবে কোর্স কমপ্লিট করার পরে যে কোনো প্রতিষ্ঠানে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে স্যালারি রেঞ্জ স্ট্রাকচার কিরকম হয় স্টার্টিং এ? আচ্ছা, এইখানেও একটা ব্যাপার আছে যে বাংলাদেশে যদি আপনার গভর্নমেন্ট জবের কথা চিন্তা করেন, তাহলে ওখানে স্যালারি স্ট্রাকচারটা ফিক্সড, যে আপনার 10ম গ্রেডে আপনার এত বেসিক, 9ম গ্রেডে এত বেসিক। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে আপনার স্যালারির কোনো আসলে স্ট্রাকচার নাই। যে প্রতিষ্ঠান যেভাবে তার এমপ্লয়িকে টাকা দিয়ে ম্যানেজ করতে পারে, ওখানে ওইরকম। ব্যাংকগুলোতে যেমন একটা স্ট্রাকচার আছে, সব ব্যাংকে সরকারি বেসরকারি যাই হোক একটা স্ট্রাকচার আছে, যে এন্ট্রি লেভেলে জয়েন করলে এরকম একটা অ্যামাউন্ট হবে। আইএসপি গুলোর ক্ষেত্রে একটু ভালো আইএসপি হলে আপনার ধরেন স্টার্টিং এ 12-15 এরকম দেয়। আর লোকাল আইএসপি হলে স্টার্টিং এ আপনার 7-8 হাজার টাকা এরকম দেয়। ঠিক আছে। কাজে স্টার্টিং এ স্যালারিটা আসলে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এইটা আসলে ফিক্সড কিছু না, সব প্রতিষ্ঠানই এরকম যে এমপ্লয়িকে সে যেভাবে ম্যানেজ করতে পারে। যে ভালো কাজ জানে তাকে ভালো বেতন দেয়, যে কাজ কম জানে তাকে খারাপ বেতন দেয়, কম বেতন দেয়। সব জায়গাতে এরকম, কিন্তু গভর্নমেন্টে ব্যাংকগুলোতে একটা স্ট্রাকচার আছে, তারা এটা ফলো করে। বেসরকারিতে আসলে এরকম তো কোনো স্ট্রাকচার নাই। ঠিক আছে, ফিক্সড বলা যায় না যে এতই হবে স্যালারি। আর কেউ আর কিছু বলবেন? এক্সাম প্রিপারেশনের জন্য কি কোনো এক্সট্রা র্যাপ প্র্যাকটিস বা এক্সাম প্রিপারেশনের প্র্যাকটিস করানো হবে? হ্যাঁ, আমি সব করাবো, আমি ডকুমেন্ট দিব, আপনারা পড়বেন, আমি পরীক্ষাও নিব। কাজে এক্সাম আপনি যদি দিতে চান, ধরেন আমাদের এখানে কোর্সে হয়তো 30 জন ভর্তি হবে, সবাই তো পরীক্ষা দিবে না, সবাই পরীক্ষার প্রস্তুতিও নিবে না। পরীক্ষার প্রস্তুতির জন্য আপনাকে কোর্স কমপ্লিট করার পরে মোটামুটি মাসখানেক একটু ভালো রকম পড়াশোনা করতে হবে। আমি কোর্সের মাঝামাঝি গিয়ে আপনাদেরকে কিছু কন্টেন্ট দিয়ে দিব, যে এই এই জিনিসগুলো পরীক্ষার জন্য আপনি পড়তে শুরু করেন, কিভাবে পড়বেন সেগুলো আমি বলে দিব। তখন ওগুলো পড়ে কি কি প্রশ্ন আছে, প্রবলেম আছে, সেগুলো নিয়ে আসবেন, কোর্স চলাকালীন সময়ে আমি এগুলো কমপ্লিট করে দিব। তারপরে আপনি মাসখানেক সময় নেবেন, ভালো করে পড়বেন, পড়ে পরীক্ষা দিবেন, এটা হচ্ছে প্রসেস। এখন কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আপনার যদি পরীক্ষার জন্য কোনো হেল্প লাগে, যে আমার এই জিনিসগুলো একটু বোঝা দরকার, এই হিসেবটা, এই ক্যালকুলেশনটা বুঝতেছি না, আমার একটা ক্লাস করা দরকার, সেগুলো ক্লাস করবেন, কোনো অসুবিধা নেই। পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে আপনাকে আমরা সর্বাত্মক হেল্প করব, পরীক্ষার জন্য প্রিপেয়ার করতে যা করা লাগে আমরা করব। আমার মূলত লক্ষ্য মানে এক্সাম দেওয়া, কারণ আমি এখন যে কোম্পানিতে জব করতেছি মোটামুটি ওইটা নেটওয়ার্কিং বেস, কিন্তু আমার কাজ হচ্ছে প্রোগ্রামিং এর উপরে। কিন্তু নেটওয়ার্কিং এর সার্টিফিকেটটা হলে আমার জন্য বেস্ট হবে, এই জন্যই আমার কোর্সে ভর্তি ওকে, হওয়াটা। কোনো অসুবিধা নাই, আপনি নিয়মিত আমরা যে টাস্কগুলো দিব এগুলো পড়বেন, তারপর আমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে কিছু প্রশ্ন দিব, সেগুলো পড়বেন, হয়ে যাবে। ধন্যবাদ। ওকে, আর কেউ আর কিছু বলবেন? না হলে আমরা ক্লোজ করি আজকে, ইমরান ভাই। ঠিক আছে স্যার, আজকে ক্লোজ করে দেই। তো ইনশাল্লাহ নেক্সট মঙ্গলবারে সবার সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ এত কষ্ট করে জয়েন করার জন্য, আশা করি সবাই জয়েন করবেন। ওকে, ভালো থাকুন সবাই, গুড নাইট।